মোটামুটি সবাই ছিলে আজকে যারা আছো? আগের দিন লাইভ ক্লাসে ছিলে সবাই? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা একটু লাইভ ক্লাসটা যাদের মানে যারা গ্রুপে আছো তারা কি দেখেছো এই লাইভ ক্লাসটা একটুখানি? হ্যাঁ, আজকে তো একটা টপিকের উপর করাবো, ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফির উপর। কিন্তু আগের দিনের লাইভ ক্লাসটা যারা দেখোনি না তারা দেবে, গ্রুপে তোমাদের করা আছে, ঠিক আছে, রেকর্ডিংটা পাঠানো আছে। তো গ্রুপে রেকর্ডিংটাকে ভালো করে দেখে নিয়ে একবার ভালো করে লিখে নেবে, কারণ সব আগের যা করা আছে সব কটা ক্লাসের সমস্ত আপডেট দেওয়া আছে গ্রুপে। তোমরা শুধু গ্রুপে ওগুলোকে দেখে নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা গ্রুপেই মেসেজ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে একটা নতুন টপিকের উপর করাবো, যে হিস্ট্রি আর জিওগ্রাফির উপর। তো তোমার আচ্ছা, আগে যারা লাইভ ক্লাস করেছিলে, আগের দিনকে যারা লাইভ ক্লাস করেছিলে তাদের আজকে কোনো নিয়ে অসুবিধা আছে, কিছু প্রবলেম? প্রবলেম নেই তো, ঠিক আছে। আচ্ছা, তয়ন একটুখানি মাইক্রোফোনটা মিউট করবে? তয়ন বোম, একটুখানি মিউট করো না, মিউট করো, তোমারটা আনমিউট করা আছে। ঠিক আছে। তো দেখো আজকে আগের দিনকে যারা আজকে যারা আমার কাছে প্রথম ফার্স্টে লাইভ ক্লাস করছো তোমাদের সবাইকে বলে দিই, প্রত্যেক রবিবার কিন্তু 5টা থেকে এই সময়টা কিন্তু আমাদের একটা ক্লাস হয়, স্পেশাল জিকে ক্লাস করি। স্পেশাল জিকে ক্লাসটা বলতে কি একদম পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড আমাদের প্রিপারেশনটা হয়, এক্সাম ওরিয়েন্টেড একটা ধরে ধরে একটা ঠিকঠাক জায়গায় আমরা জিনিসটাকে করানোর চেষ্টা করি, ঠিক আছে, সেইটাকে করানোর চেষ্টা করি। তো তোমরা ব্যাপারটা হচ্ছে কি, যারা লাইভ ক্লাসটাকে প্রত্যেক রবিবারটা তোমরা যদি কি আমাকে সময় দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের একটা জিকে একটা ভালো জায়গায় কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক রবিবার কিন্তু আমাদের এইরকম নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, প্রত্যেকেই কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকে জয়েন হয়ে যাবে। এটা লাইভ ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, একদম এক্সাম ওরিয়েন্টেডই প্রিপারেশনটারই, যা যেরকম মোটামুটি কম্পিটিটিভ এক্সামে যা যা আসে সেই লেভেলই করায়। তো আজকে তোমাদের একটা টপিক আমি করানোর চেষ্টা করছি, দেখো। আচ্ছা, তার আগে বলো তো আমার ভয়েস শোনা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? ওকে, ভেরি গুড। চলো শুরু করা যাক। আজকে ইন্ডিয়ান হিস্ট্রির উপর যে টপিকটা প্রথম করাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, প্রতিবার এ থেকে আসে, সেটা হচ্ছে কি মিডিয়াভাল হিস্ট্রি, মিডিয়াভাল ইন্ডিয়া। মিডিয়াভাল ইন্ডিয়া কথাটা মানে কি, যারা বাংলা যেহেতু পরীক্ষা আমি লিখে দিচ্ছি মধ্যযুগীয় ভারত। তো মধ্যযুগীয় ভারত থেকে আজকে তোমাদের কোন টপিকটা করাবো, দিল্লি সালতানেট বা দিল্লি সুলতানি সাম্রাজ্য, দিল্লি সুলতানি সাম্রাজ্য, ঠিক আছে। তো এইটাকে নিয়ে খুব কনফিউশন থাকে, মানে এইখান থেকে যখন প্রশ্ন আসে, দিল্লি সুলতানি সাম্রাজ্যটা এতটাই বড় ভাস্ট একটা চ্যাপ্টার যে এখান থেকে খুব ছোট ছোট প্রশ্নগুলোকে কিন্তু আমাদের ম্যাটার করে যায়, অনেক সময় এক্সামে আমাদের আসে, কিন্তু যেহেতু আমাদের পুরোটা পড়া থাকে না সেই জন্য কিন্তু আমরা করতে পারি। তো আজকে কিন্তু একদম দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে তোমাদের যতটা পারবো একদম ডিপে করিয়ে দেবো, যে যাতে করে তোমাদের কিন্তু আর কোনো এক্সামের জন্য কোনো রকম কিছু অসুবিধা না হয়, ঠিক আছে। মোটামুটি সমস্ত প্রশ্ন এখান থেকে আসে, সব জায়গায় একটা জায়গা থেকেই তোমাদেরকে আমি কম্পাইল করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমাদের মানে কোশ্চেনটা পরীক্ষা দিতে বা এ করতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তো এই আগে বলো, এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্যটা আমি যেটা বলছি, এটা কি এর আগে কেউ পড়েছো? আচ্ছা, ঠিক আছে, বেশ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার সাবজেক্ট যখন হিস্ট্রি আছে, তুমি তো যখন এইটা যখন পুরো পড়াবো, আশা করি জিনিসগুলো অনেক কিছু কমন পাবে তুমি, ঠিক আছে। তো থাকো তাহলে ক্লাসে। মোটামুটি আর কার সাবজেক্ট এখানে হিস্ট্রি? হিস্ট্রি এখানে আর কারা আছে? ইতিহাস আর কারো সাবজেক্ট আছে? হিস্ট্রি এখানে আর কারো সাবজেক্ট আছে? শ্রীমন্ত, তারপর হচ্ছে অনুপম, তোমাদের হিস্ট্রি কারো সাবজেক্ট আছে? ঠিক আছে, এরা মনে এখন সামনে নেই, যাই হোক। প্রথম কথা, দিল্লির সুলতানি সাম্রাজ্যটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছিল? তো এর জন্য তোমাদের একটু আগে নিয়ে যাচ্ছি।
প্রথম কথা একদম পৃথ্বীরাজ চৌহান থেকে আসছি। পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহানের একটা ব্যাপার দেখো। প্রথম কথা 1191 একটা কি হয়েছিল, 1191 1191 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম কি? তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ, ঠিক আছে? 1191 খ্রিস্ট প্রথম যুদ্ধ। তার কাছে ইকো হচ্ছে কি? তুমি একটু মিউট করে দাও পারানচন্দ, তুমি একটু মিউট করে দাও। তাহলে 1191 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে কি হয়েছিল না, দুজনের সাথে যুদ্ধ হয়েছিল, এটা অনেকেই জানো। সেটা হচ্ছে কি পৃথ্বীরাজ চৌহান আর একটা হয়েছিল মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? পৃথ্বীরাজ চৌহান আর একটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো এই যে তরাইনের প্রথম যুদ্ধটা হয়েছিল, যে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি, তার মধ্যে মোহাম্মদ ঘুরি কি হয়, মোহাম্মদ ঘুরি এটাতে হেরে যায়, ঠিক আছে? 1191 খ্রিস্টাব্দে তরাইনের যে প্রথম যুদ্ধটা হয়েছিল সেখানে মোহাম্মদ ঘুরি কিন্তু হেরে যায়। তারাও আগে একটা জিনিস বলে দিই, এই তরাইনের প্রথম যুদ্ধ হওয়ার আগেও তার আগে জিনিস একটা বলে দিই, তাহলে জিনিসটা আচ্ছা, প্রথম কথা আমাদের যে মুসলমান আধিপত্য ভারতবর্ষে, যে মুসলমান আধিপত্য, এই ভারতবর্ষে মুসলমান আধিপত্যটা কখন ঘটে? যখন সুলতান মাহমুদ আমাদের ভারত আক্রমণ করেছিল। সুলতান মাহমুদ ভারত আক্রমণটা কবে করেছিল না 1027 খ্রিস্টাব্দে, 1027 খ্রিস্টাব্দে। এবং এই সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিল 1027 খ্রিস্টাব্দে, কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার ভারত আক্রমণ করেছিল। কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে? এবং তারপরে ব্যাপারটা হচ্ছে কি, এই 1027 খ্রিস্টাব্দে মানে যখন 17 বার ইনি ভারত আক্রমণ করেছিলেন, তারপরে সুলতান মাহমুদের মৃত্যুটা হয় কবে? 1030 খ্রিস্টাব্দে। 1030 খ্রিস্টাব্দে 1030 খ্রিস্টাব্দে কি হয়ে যায় না, সুলতান মাহমুদের হচ্ছে মৃত্যু হয়, ঠিক আছে? তো এরপরে এই সুলতান মাহমুদের মৃত্যুর পর আমাদের কিন্তু হয় তরাইনের যুদ্ধ, ঠিক আছে? তরাইনের যুদ্ধ। তাহলে প্রথম কথা কি হয়, তরাইনের কি হয়, তরাইনের প্রথম যুদ্ধ হয়। তরাইনের প্রথম যুদ্ধটা কবে হয় না 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় না, পৃথ্বীরাজ চৌহান আর একটা হচ্ছে মোহাম্মদ ঘুরির মধ্যে। এই যুদ্ধে কি হয়, এই যুদ্ধে হচ্ছে মোহাম্মদ ঘুরি হচ্ছে হেরে যায়, ঠিক আছে? এরপরে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে কি 1192 খ্রিস্টাব্দে। সেটাতে কি হয় না, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধেও কিন্তু পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। কিন্তু এই যে দ্বিতীয় যুদ্ধটা হয়, দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি হচ্ছে জিতে যায়, ঠিক আছে? এখন যখন মোহাম্মদ ঘুরি যখন জিতে যায়, তখন এই মোহাম্মদ ঘুরির একজন কি ছিল, সেনাপতি ছিল। মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিল। তো মোহাম্মদ ঘুরির যে সেনাপতিটার নাম কি? মোহাম্মদ ঘুরির সেনাপতিটার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির যে সেনাপতিটা ছিল তার নাম কি ছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরির হচ্ছে সেনাপতি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, যে এটা যখন মানে কি হলো
না কুতুবুদ্দিন আইবক কি ছিল? মোহাম্মদ ঘুরির সেনাপতি। তো ইনি কি হলো, এই কুতুবুদ্দিন আইবক কি হতো, কিছুদিন হচ্ছে মানে মোহাম্মদ ঘুরির কাছে কাজ করত। তো এখন কথা হচ্ছে কি, মোহাম্মদ ঘুরি যে ছিল, মোহাম্মদ ঘুরি কিন্তু ছিল নিঃসন্তান। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি কিন্তু ছিল হচ্ছে নিঃসন্তান। তো নিঃসন্তান মোহাম্মদ ঘুরির যখন মৃত্যুটা হয়, তখন তার অন্যতম কৃতদাস এবং প্রধান মানে ইয়ে হচ্ছে কুতুবুদ্দিন আইবক সেনাপতি ছিল। তো যখন মোহাম্মদ ঘুরির যখন মৃত্যুটা হয়, তখন এই কুতুবুদ্দিন আইবক কি হলো না কৃতদাস, কৃতদাস আর তখন সেনাপতি ছিল, এই কি হয়ে গেল প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত, প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত। তাহলে কৃতদাস এবং প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হলো। ঠিক আছে, আচ্ছা একটুখানি দাঁড়াও তো, একটু ফোন এসে গেছে, ভালো লাগছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ উইন্ডোজ না, উইন্ডোজ 7টা রাখলে সব থেকে ভালো হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ 7, উইন্ডোজ 7। হ্যাঁ উইন্ডোজ 7টাই ভালো, কিন্তু উইন্ডোজ 10টা অনেক ফাস্ট আছে। না না 10, না না 10 এখন লাগবে না, উইন্ডোজ 7। না না, ঠিক আছে, হ্যাঁ বলছি লাগবে না এখন উইন্ডোজ 10টা, উইন্ডোজ 7। ওকে, সরি একটা ফোন এসে গেছিল, সেই জন্য একটুখানি ক্লাসটা ডিসকানেক্ট করতে হলো। তো কথা হচ্ছে কি যে তারপরে হচ্ছে যে এ হচ্ছে কুতুবুদ্দিন আইবক কি হলো না তার কৃতদাস এবং প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত হলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে এই যখন কুতুবুদ্দিন আইবক যখন মানে কৃতদাস এবং প্রধান সেনাপতি ছিল, একটা সময় কি হয়ে গেল, মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে গেল, মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে গেল। যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হলো, তখন কিন্তু এই কুতুবুদ্দিন আইবক নিজেকে দিল্লি মানে নিজেকে সুলতান হিসেবে দাবি করল। ও আগে সেনাপতি ছিল, কিন্তু ও আগে একটা সেনাপতি ছিল এবং একটা কৃতদাস ছিল। কৃতদাস মানে কি, যে তাকে দিয়ে আনা নানা রকম কাজগুলোকে করানো হয়, সে একটা কৃতদাস ছিল, তার একটা সেনাপতি ছিল। যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে যায়, তখন কি হয়ে যায়, এ তখন সেনাপতি থেকে সেটা কি হয়ে যায়, মানে কি যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়ে যায়, তখন এ নিজেকে দিল্লির সুলতান বলে দাবি করে। ঠিক আছে, তখন কি করে না সুলতান বলে দাবি করে। এবং কবে সুলতান বলে দাবি করে, 1206। কবে, 1206। তাহলে এইখান থেকে দেখো, এই যে প্রথম দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে, যদি আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে যদি আমরা ট্রেন্ডে একটা ভাগ করি, যে দিল্লি সুলতানি সাম্রাজ্যটা কোন কোন ট্রেন্ডে রয়েছে, তার মধ্যে প্রথম যে ট্রেন্ডটা রয়েছে, প্রথম ডাইনেস্টিটা হচ্ছে দাস বংশ। তারপরে কি বংশ, তারপরে হচ্ছে তোমার খলজি বংশ। ঠিক আছে, তারপরে কি বংশ, দিল্লি এটা হচ্ছে কি হচ্ছে খলজি বংশ। খলজি বংশের পরে হচ্ছে, তারপরে কি বংশ, খলজি বংশের পরে হচ্ছে তুঘলক বংশ। তারপরে কি বংশ, তারপরে হচ্ছে সৈয়দ বংশ। এবং তারপরে কি বংশ, লোদি বংশ। এই হয়ে গেল দিল্লি সুলতানি সাম্রাজ্যের পুরোপুরি বংশধরদের তালিকা। প্রথম দাস বংশ, তারপরে হয়ে যায় খলজি বংশ, তারপরে তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। অনেক সময় পরীক্ষায় এই ট্রেনটাও দিয়ে দেয় যে দাস বংশের পর খলজি বংশ, খলজি বংশের পর তুঘলক বংশ, তুঘলক বংশের পর সৈয়দ বংশ, সৈয়দ বংশের পর লোদি বংশ। এখানের মধ্যে 4-5টা ট্রেন দেওয়া থাকে, তার মধ্যে তোমাকে দেখতে হবে যে কোন ট্রেনটা সঠিক, সেটা কিন্তু মারতে হবে। এখন তাহলে এই যে প্রথম আমরা যে জিনিসটা পড়ছি, সেটা হচ্ছে দাস বংশ। তাহলে দাস বংশটা কার হাত থেকে শুরু হয়, কুতুবুদ্দিন আইবক থেকে। কুতুবুদ্দিন আইবক থেকে দাস বংশটা শুরু হয়। এবং এই কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি ছিল, না কুতুবুদ্দিন আইবক সেনাপতি ছিল মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিল। এবং এই মোহাম্মদ ঘুরি সেনাপতিটা কবে ছিল, না 1206 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘুরি মারা যায়, তখন হচ্ছে কুতুবুদ্দিন আইবক
নিজেকে সুলতান বলে দাবি করেন। ঠিক আছে, সেটা কবে না 1206 খ্রিস্টাব্দে। সেটাকে কবে না 1206 খ্রিস্টাব্দে। এখন 1206 খ্রিস্টাব্দে যে যখন নিজেকে দাবি করলো, তো অ্যাকচুয়ালি এই যে দেখো এনার পুরো যদি নামটাকে লেখা যায় যে কুতুবুদ্দিন কি রয়েছে আইবক। এই আইবক কথাটার মানে কি? আইবক কথাটার মানে কিন্তু দাস। ঠিক আছে, আইবক কথাটার মানে হচ্ছে দাস। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি যে এই কুতুবুদ্দিন আইবককে সুলতানকে উপাধি দেয়। সুলতান উপাধি দেয় হচ্ছে 1208 খ্রিস্টাব্দে। কে না 1208 খ্রিস্টাব্দে। 1208 খ্রিস্টাব্দে 1208 খ্রিস্টাব্দে কে তাকে সুলতান উপাধিটা দেয় না গিয়াসুদ্দিন। গিয়াসুদ্দিন ঘুরি বলে মোহাম্মদ ঘুরির হচ্ছে একটা আত্মীয় ছিল। ঠিক আছে, এই গিয়াসুদ্দিন ঘুরি এই কুতুবুদ্দিন আইবককে কি উপাধিটা দেয়? সুলতান উপাধিটা দেয়। না কিন্তু কুতুবুদ্দিন আইবক কি ছিল তাহলে? প্রথম জীবনে ইনি কিন্তু কৃতদাস ছিল। প্রথম জীবনে উনি কৃতদাস ছিল। কৃতদাসটা কার ছিল না কার ছিল? এটা হচ্ছে মোহাম্মদ ঘুরি ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই কুতুবুদ্দিন আইবকের অনেক কিছু ব্যাপার ছিল। এ কি হতো? লক্ষ লক্ষ টাকা দান করতো, লক্ষ লক্ষ টাকা দান করতো। সেই জন্য কুতুবুদ্দিন আইবককে আর একটা কি বলা হতো? লাখ বক্স বলা হতো। কি বলা হতো কুতুবুদ্দিন আইবককে? লাক্স বক্স বলা হতো। কেন লাক্স বক্স বলা হতো? কারণ তিনি হচ্ছে লক্ষ লক্ষ টাকা হচ্ছে মানে ডোনেট করতেন। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে দেখো একটা কথা হচ্ছে কি, এরই নির্দেশে এরই নির্দেশে এরই নির্দেশে একটা নাম বলছি, কুতুবুদ্দিন আইবকের নির্দেশে বখতিয়ার খলজি বলে একটা নাম বলছি। বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কিন্তু আমাদের খলজি বংশের কোনো শাসক নয়, জাস্ট এমনি একটা জেনে রেখে দাও, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কি হয়েছিল? তিনটে বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। কি কি ধ্বংস করেছিল? একটা হচ্ছে বিক্রমশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। আর একটা হচ্ছে তোমার কি রয়েছে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ওদন্তপুর বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এরই নির্দেশে বখতিয়ার খলজি তিনটে বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে। একটা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবারে বলো এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, এগুলো কে কে করেছিল বলতে পারবে কেউ? বিক্রমশিলা, ওদন্তপুরী, নালন্দা, এটা কার সময় নির্মিত হয়েছিল? কে কে করেছিল এটা কেউ বলতে পারবে? বলো দেখি। হুম, বিক্রমশিলা। হ্যাঁ, ঠিক আছে, বিক্রমশিলাটা তুমি কারেক্ট বলেছো, ঠিক আছে। মনে রেখে দাও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়টা হচ্ছে কে করেছিল? ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় করেছিল ধর্মপাল। ঠিক আছে, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এটা মনে রাখবে, ওদন্তপুরী যে বিশ্ববিদ্যালয়, এটাকে মিউট করো, মিউট করো, ইকো হচ্ছে, প্রচন্ড ইকো হচ্ছে। তুমি যদি হয় মেসেজে বলো, আমার কথাটাই এখানে বারবার ধরে শোনা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। রেকর্ডিং কি অন করে রেখেছো নাকি? ওদন্তপুরী যে বিশ্ববিদ্যালয়টা ফাউন্ড হয়েছিল মনে রাখবে সেভেন্থ সেঞ্চুরিতে। সেভেন্থ সেঞ্চুরি, সেভেন্থ সেঞ্চুরি। এবং সেইটা কি রয়েছে, কে ফাউন্ড করেছিল? মনে রাখবে গোপাল। ঠিক আছে, গোপাল। তাহলে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়টা কে ফাউন্ড, কবে ফাউন্ড হয়েছিল? সেভেন্থ সেঞ্চুরিতে। এবং সেটাকে কে ফাউন্ড করেছিল হচ্ছে গোপাল। প্লাস হচ্ছে কি নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কে করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় যে করেছিল সে কিন্তু
আমাদের কোনো পাল বংশের শাসক নয়, সে কিন্তু গুপ্ত বংশের শাসক। কে করেছিল? কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্ত ওয়ান, ঠিক আছে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কে ফাউন্ড করেছিল? ফার্স্ট কুমারগুপ্ত। অদন্তপুরী বিশ্ববিদ্যালয়টা কে ফাউন্ড করেছিল? 7th সেঞ্চুরিতে গোপাল। আর বিক্রমশিলা যে মহাবিহারটা ফাউন্ড করেছিল যে প্রথম দেবপাল। তো অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে যে বখতিয়ার খলজি রয়েছে, এই তিনটে বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংস করেছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টাও ধ্বংস করে দিয়েছিল, অদন্তপুরী বিশ্ববিদ্যালয়টাও ধ্বংস করে দিয়েছিল, প্লাস নালন্দা বিশ্ববিদ্যালয়টা ধ্বংস করে দিয়েছিল। তার মধ্যে বিক্রমশিলাটা তাহলে কি বললাম? প্রথম দেবপাল রয়েছে। অদন্তপুরীটা কে করেছিল? গোপাল রয়েছে। আর একটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, সেটা কে করেছিল? ফার্স্ট কুমারগুপ্ত রয়েছে। বলো এইটুকু কার কি অসুবিধা আছে? বলো কার কি অসুবিধা আছে? এইটুকু কার কি অসুবিধা আছে? বলো বলো কি অসুবিধা আছে? সায়ন ঘোষ, সঞ্চিতা প্রামাণিক, শ্রীকান্ত মালাকার, প্রেমচরণ, তোমাদের কি অসুবিধা আছে? বলো কি অসুবিধা আছে? যেটুকু পড়ানো হলো সেটুকুর মধ্যে কি অসুবিধা আছে? বলো। সুলতানা, সায়ন ঘোষ, সঞ্চিতা, তোমরা বলো কিছু। সুলতানা, সায়ন ঘোষ, সঞ্চিতা প্রামাণিক, ঠিক আছে, ওকে, চলো নেক্সট। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে বখতিয়ার খলজি হচ্ছে এটাকে তিনটে ধ্বংস করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে সুফি রাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে এই যে একটা, তোমার এটা খুব ইম্পর্টেন্ট, তখন একটা সুফি রাজা ছিল, বুঝতে পারলো? সুফি রাজা, সুফি রাজাটার নাম কি? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে তিনি কি করেছিলেন? 238 ফুট, কত রয়েছে? 238 ফুট, 238 ফুট একটা কুতুব মিনার, কুতুব মিনার ইনি দিল্লিতে স্থাপন করার কাজটা প্রথম আরম্ভ করেন, ঠিক আছে। 238 ফুট হচ্ছে একটা কুতুব মিনার, দিল্লিতে স্থাপন করার কাজটা প্রথম আরম্ভ করেন, ঠিক আছে। আর যখন ব্যাপারটা হচ্ছে এই কুতুবুদ্দিন আইবক কখন মারা গেল? কুতুবুদ্দিন আইবকটা মারা গেল হচ্ছে 1210 খ্রিস্টাব্দে। 1210 খ্রিস্টাব্দে কি করে মারা গেল? না, ব্যাপারটা হচ্ছে কি, তখন এই যে ঘোড়ায় চড়া একটা খেলা রয়েছে, সেই খেলাটার নাম হচ্ছে কি? চৌগান, বা এটাকে চৌগানও বলা যেতে পারে, বা ঘোড়ায় চড়া যে খেলাটাকে আমরা পোলো বলতে পারি। এই পোলো খেলার সময় কুতুবুদ্দিন আইবক ঘোড়া থেকে পড়ে গিয়ে কিন্তু মৃত্যু হল, ঠিক আছে। আর যদি যেখানে আছে না থাকে, তাহলে সেখানে কি করতে হবে? যে 238 ফুট একটা কুতুব মিনার নির্মিত করেছিল, কার স্মরণে? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার স্মরণে। কিন্তু 1210 খ্রিস্টাব্দে তো কুতুবুদ্দিন আইবক মারা গেল, তাহলে কি যে কুতুব মিনারটা যেটা রয়েছিল, কুতুব মিনারটা কি সব শেষ হলো? না, কুতুব মিনারটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আন্ডারে, কুতুব কুতুব মিনারটা কিছুটা করেই কিন্তু কুতুবুদ্দিন আইবক মারা গেল, ঠিক আছে। তারপরে 1210 খ্রিস্টাব্দে কে বসেছিল? 1210 খ্রিস্টাব্দে 1210 খ্রিস্টাব্দে যে বসেছিল তার নাম হচ্ছে আরাম শাহ। তার নাম কি? আরাম শাহ, ঠিক আছে। এই আরাম শাহ হচ্ছে কুতুবুদ্দিন আইবকের একটা পালিত পুত্র, ঠিক আছে। একে আরাম শাহ বলা হতো, বা ইহাটাকে আর একটা কি করা বলা হতো? আরাম বক্স। বলতো কুতুবুদ্দিন আইবককে কি বলা হতো? কি নামে ডাকা হতো? কুতুবুদ্দিন আইবককে কি নামে ডাকা হতো? বলো তো সবাই, কুতুবুদ্দিন আইবককে কি নামে ডাকা হতো? বলো, এক্ষুনি বলালো, কুতুবুদ্দিন আইবককে কি নামে ডাকা হতো? লাক বক্স বলা হতো। কুতুবুদ্দিন আইবককে লাক বক্স বলা হতো। কেন লাক বক্স বলা হতো? কেন লাক বক্স বলা হতো? কি কি কারণে তাকে লাক বক্স বলা হতো?
হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দান করতেন বলে কুতুবুদ্দিন আইবককে আমরা কি বলতে পারি, লাখ বক্স বলতে পারি। ঠিক আছে, ঠিক সেই রকম ভাবে এই যে কুতুবুদ্দিন, হ্যাঁ হ্যাঁ, কুতুবুদ্দিন আইবককে কুতুবুদ্দিন, থ্যাংক ইউ, কুতুবুদ্দিন আইবকের যে পুত্রটা রয়েছে, আমি তো মনে করি আমার পড়াটা যে কিরকম লাগছে যেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, প্রত্যেক দিন প্রত্যেক রবিবার এরকম করে থাকবে, প্রত্যেক রবিবার এই ক্লাসটা হবে, একদম জয়েন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হুম হুম হুম, হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার যে ক্লাসটা করাচ্ছি একদম পুরো ডিপ ডিপ থেকে করাচ্ছি, পুরো ডেপ থেকে করাচ্ছি, যা আছে তোমাদের সবটাই পুরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। হুম 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 হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কুতুবুদ্দিনের পর দেখো দিল্লি সিংহাসনে বসে, এর নাম হচ্ছে আরাম শাহ। এর নাম হচ্ছে আরাম শাহ। এই আরাম শাহকে বলা হতো কি, আরাম বক্স, আরাম বক্স। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে দেখো আরাম শাহ যেমন নামেও ছিল, কাজেও তেমন আরাম শাহ ছিল। সবাই যে রাজার ছেলেই যে রাজার মতো তৈরি হবে এরম কিন্তু কোনো কথা না। এরপরে একটা পড়াবো, দেখবে মুঘল যুগ পড়াবো, সেখানে দেখবে যে বাবার ছেলেগুলো যে এই যেন বাবর, বাবর একটা কত শক্তিশালী রাজা ছিল বলতো, অথচ ওর ছেলে হুমায়ুন কিন্তু হুমায়ুন বাবরের মতো হলো না। তো রাজার ছেলে বলেই যে রাজার মতো তৈরি হবে, সুলতানের ছেলে বলেই যে সুলতানের মতো তৈরি হবে, এমন কিন্তু কোনো কথা নেই। কুতুবুদ্দিন আইবকের ছেলে সত্যিকারী আরাম শাহ, কিন্তু আরাম শাহ একদম অযোগ্য শাসক ছিল। মানে পুরোপুরি সবসময় একটা আরাম জুয়া নেশাড়ি এটার মধ্যে ডুবে থাকতো। তার সাম্রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কিরম ভাবে আমার থেকে টাকা খেয়ে বেরিয়ে যাচ্ছে, কে আমার মাথায় কিরম কাঁঠাল ভাঙছে, সেসব দিকে ওর কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন যদি কোনো শাসক অযোগ্য হয়, কোনো শাসক যদি না সেইটাকে পালন করতে পারে, তখন কি হবে, তাকে ব্যাপারটা হচ্ছে তাকে হটিয়ে অন্যজন আসবে। তখন কি হবে, তাকে হটিয়ে, হ্যাঁ হ্যাঁ, তখন কি হবে, তাকে হটিয়ে অন্যজন সেই সুযোগটা নেবে। সেই সুযোগটা নিল কে, ইলতুৎমিশ। সেই সুযোগটা কে নিল, ইলতুৎমিশ। তার মানে দেখো সালটা দেখো, 1206, একদম দেখো সালটা দেখো, 1206 থেকে 1210, এইটুকু সময় কার সময় ছিল, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কি করলো, একটা ধ্বংস করেছিল, তিনটে বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, একটা নালন্দা, একটা বিক্রমশিলা আর একটা ওদন্তপুরী, তিনটে বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। আবার একটাকে স্থাপনও করেছিল। স্থাপনটা কি করেছিল, সেটা হচ্ছে কুতুবুদ্দিন মানে কুতুব মিনারটা স্থাপন করেছিল। 1210 সালে যখন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর আরাম শাহ বসে, আরাম শাহ কতটুকু বসে, মাত্র 1210 থেকে 1211, শুধু এইটুকু সাল বসে। এরপরে কিন্তু আর আরাম শাহকে কোনোভাবে দেখতে পাওয়া যায়নি। ঠিক আছে, 1210 থেকে মাত্র 1211 এই সালটাকে শুধু হচ্ছে বসে। ঠিক আছে। তো এই সালটাকে যখন বসে, তখন কি হলো না, এখানে কি হয়েছিল, একে কি হলো, আরাম শাহকে আমাদের যে একটা শাসনকর্তা ছিল, আচ্ছা এবার আরাম শাহকে শ্মশান এ করলো কি, ইলতুৎমিশ। ইলতুৎমিশের সম্বন্ধে একটু পরিচয়টা জেনে নাও। ইলতুৎমিশ কে ছিল, সম্পর্কে কিন্তু কুতুবুদ্দিন আইবকের জামাতা ছিল। মানে কুতুবুদ্দিন আইবকের কে ছিল, জামাতা, হ্যাঁ মানে জামাই ছিল। কুতুবুদ্দিন আইবকের জামাতা ছিল। আর শাসনকর্তাটা কোথায় ছিল, বাদাউনির শাসনকর্তা ছিল, বাদাউনি, বাদাউনি শাসনকর্তা ছিল কুতুবুদ্দিন আইবক। প্লাস কুতুবুদ্দিন সরি ইলতুৎমিশের একটা, ইলতুৎমিশটা কে ছিল, কুতুবুদ্দিন আইবকের জামাতা, প্লাস হচ্ছে বাদাউনির শাসনকর্তা। এ কি করলো, আরাম শাহকে ওখান থেকে পদচ্যুত করে দিল্লি সিংহাসনে বসে গেল। তার মানে আমাদের ইলতুৎমিশ কবে থেকে শুরু করছে, ইলতুৎমিশ শুরু করছে এর ফিনিশটা 1211 থেকে শুরু করছে। ঠিক আছে, 1211 থেকে ইলতুৎমিশের শাসনটা কত রয়েছে, 1236। হ্যাঁ, তার মানে এই ইলতুৎমিশকে আর একটা কথায় বলা যায়, দেখো আমরা যদি বলা হয় দাস বংশের শাসক, দাস বংশের প্রতিষ্ঠাতা, তাহলে কিন্তু আমরা কুতুবুদ্দিন আইবককেই বলতে পারি। কিন্তু যদি আমরা বলি দাস বংশের প্রকৃত শাসক, দাস বংশের প্রকৃত শাসক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা,
যদি আমরা কাউকে বলি তাহলে কিন্তু আমরা কাকে বলবো? অবশ্যই ইলতুৎমিশকেই বলবো। এই ইলতুৎমিশের পুরো নাম কি ছিল? ইলতুৎমিশের পুরো নাম হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। পুরো নামটা কি ছিল? শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ বলে এর নামটা ছিল। ঠিক আছে, শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, এই যে এনার যে ইলতুৎমিশের একটা রাজবংশ ছিল, ঠিক আছে, ইলতুৎমিশের একটা না মানে রাজবংশ ছিল, সেই রাজবংশটার নাম কি? ইলবাড়ি তুর্কি বংশ। দেখো কত ইনফরমেশন গুলো তোমাদেরকে দিচ্ছি। ইলবাড়ি তুর্কি বংশ মানে ইলতুৎমিশের একটা যে ডাইনেস্টি ছিল, ফ্রম হুইচ ডাইনেস্টি ইলতুৎমিশ বিলং, কোন ডাইনেস্টি থেকে বিলং করতো? ইলবাড়ি তুর্কি বংশ। ঠিক আছে, এবারে এখান থেকে একটা কোশ্চেন আসে, ইনি একটা ইলতুৎমিশই প্রথম ছিল যিনি তার রাজধানীটাকে লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন। ঠিক আছে, যেমন আমাদের কি ছিল, আমাদের ইংরেজদের সময় প্রথম ছিল কলকাতা রাজধানী, কলকাতা থেকে তারপরে সেটা দিল্লিতে স্থানান্তর হলো, সেটা কবে? 1911 সালে। ঠিক সেই রকম ভাবে আগে যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল বাবু? লাহোর। লাহোর থেকে কোথায় স্থানান্তর করলো? দিল্লিতে। এবং দিল্লিতে কে স্থানান্তর করলো? ইলবাড়ি। তো এরম করে মনে রাখবে, ইলবাড়ি তুর্কি বংশের শাসক কুতুবুদ্দিনের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। এইভাবে বললে সব থেকে ভালো মনে রাখবে। ইলবাড়ি তুর্কি বংশের শাসক, ইলবাড়ি তুর্কি বংশের শাসক কুতুবুদ্দিনের জামাতা কে রয়েছে? ইলতুৎমিশ। তিনি কি করেন? লাহোর থেকে দিল্লিতে তার রাজধানীটাকে স্থানান্তর করেন। ঠিক আছে, লাহোর থেকে হচ্ছে তার দিল্লিতে রাজধানীটা হচ্ছে স্থানান্তর করে। এই হয়ে গেল ইলতুৎমিশের কাজ। ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে কি, ইলতুৎমিশের আর একটা রয়েছে, ইনি একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদটার নাম হচ্ছে কি? আজমের শরীফ মসজিদ। আজমের শরীফ মসজিদ। ঠিক আছে, আজমের শরীফ মসজিদ। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, ইলতুৎমিশের আর একটা আরো কতগুলো তোমাদের ইনফরমেশনটা দিই। ইলতুৎমিশের যত, হ্যাঁ, মসজিদটার নাম হচ্ছে, তোমাকে বলে দিচ্ছি বাবু, আজমের শরীফ মসজিদ। ঠিক আছে, আমি আর ভালো করে লিখে দিচ্ছি তাহলে তোমাদের মনে থাকবে। কি মসজিদটার নাম? আজমের শরীফ মসজিদ। ঠিক আছে, এই মসজিদটা নির্মাণ করা। ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আর একটা কি ইলতুৎমিশের কীর্তিকলাপ দেখো, ওনার যে মানে শ্বশুর মশাই ছিল কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, তাই তো ছিল কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবক কি করেছিল? কুতুবুদ্দিন আইবক হচ্ছে বখতিয়ার কাকি এর স্মরণে কি করেছিল? কুতুবুদ্দিন মানে কুতুব মিনারটা শুরু করেছিল। তোমাকে আমি বললাম যে কুতুব মিনার কিন্তু কুতুবুদ্দিন আইবক শেষ করে যেতে পারেনি, কারণ 1210 খ্রিস্টাব্দে এর মৃত্যু হয়ে গেছিল ঘোড়ায় চড়ে। এই যে কুতুব মিনারটাকে শেষ করেছিল কিন্তু ইলতুৎমিশ। এই কুতুব মিনারটাকে শেষ করেছিল কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে, এখান থেকে এর রিলেটেড একটা কোশ্চেন তোমাদের বলে দিই, মধ্যযুগ থেকেই রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে হয়তো গ্রুপে পাঠিয়েছিলাম, দেখবে যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করে? এর অ্যান্সার গুরু রামদাস হবে ঠিকই, কিন্তু এটাও তোমাকে জেনে রাখতে হবে যে এই অমৃতসরের স্বর্ণ মন্দির গুরু রামদাস একা কিন্তু প্রতিষ্ঠা করেন। অমৃতসরের স্বর্ণ মন্দির রামদাস শুরু করেছিল, তারপরে যখন রামদাস মারা যায়, এরপরেই অমৃতসরের স্বর্ণ মন্দিরটা শেষ করে গুরু অর্জুন দেব। ঠিক আছে, অমৃতসরের যে স্বর্ণ মন্দিরটা রয়েছে প্রথম শুরু করেছিল হচ্ছে গুরু রামদাস, কিন্তু গুরু রামদাস এটাকে ফিনিশ করতে পারেননি। রামদাসের মৃত্যুর পর গুরু অর্জুন দেব করেছে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে কি, এই যে রামদাস, আমি জাস্ট একটুখানি বলে দিয়ে আবার আমরা ইলতুৎমিশের জায়গাতে ফিরে আসবো।
জাস্ট একটুখানি বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রামদাস যে অমৃতসরের স্বর্ণ মন্দিরটা করেছিলেন, তো তুমি এমনি তোমার একটা ইচ্ছা হলো আমার স্বর্ণ মন্দির করার, করতে পারবে তুমি? এত সহজ? অত সহজে করতে পারো? তোমাকে যদি বলে আমি এখানে একটা কোচিং সেন্টার খুলবো, তোমাকে যদি বলে এখানে একটা স্কুল খুলবো, তুমি নিজের মনে আজ তোমার মন আমার ইচ্ছা হলো, তুমি করে ফেলতে পারবে? আরে বাবা, স্কুল তৈরি করতে গেলে, কোচিং সেন্টার তৈরি করতে গেলে তাকে জায়গাটা দরকার। জায়গাটা তোমাকে কে দেবে? জায়গাটা যদি না থাকে তুমি করবে কি করে? অমৃতসরের স্বর্ণ মন্দিরটা যখন গুরু রামদাস তৈরি করেছিল, জায়গাটা কে দিয়েছিল? আকবর দিয়েছিল। আকবর দিয়েছিল। এই আকবর কি দিয়েছিল? 500 বিঘা জমি একে দিয়েছিল, যে তুমি ভাই এই জমির মধ্যে তুমি এটা করো। ঠিক আছে? তাহলে এর সাথে যেহেতু এটা রিলেটেড আছে, মানে কুতুব মিনারটা যেটা রয়েছে কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন, অমৃতসরের স্বর্ণ মন্দিরটাও যেমন এটার সাথে লিঙ্ক আছে, দুটোকে আমি একটুখানি বলে দিলাম। তো নেক্সট দেখো, এবারে কি হচ্ছে, এখানে একটা কথা হচ্ছে, আচ্ছা এটা প্রথম কথা, কুতুবুদ্দিন ইলতুৎমিশকে দেখো, প্রথম যখন সিংহাসনে বসতে হয়েছিল, আরাম শাহকে তো হত্যা করলো। আরাম শাহকে হত্যা করেই সবকিছু হলো না। গজনির একটা তখন অনুগত শাসক ছিল, গজনির একটা অনুগত শাসক ছিল, সেইটা অনুগত শাসকটার নাম কি? তাজউদ্দিন। গজনির একটা অনুগত শাসক ছিল তাজউদ্দিন। তাজউদ্দিন যখন বিদ্রোহ করলো, মনে রাখবে এটা বাবু, 1216 খ্রিস্টাব্দে, 1216 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধে, সবাই দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয়টাই জানে, তরাইনের তৃতীয় যুদ্ধে এই তাজউদ্দিনকেও কিন্তু পরাজিত করলো ইলতুৎমিশ। কবে সেটা? 1216 খ্রিস্টাব্দে। 1216 খ্রিস্টাব্দে তাজউদ্দিন যখন গজনি, তাজউদ্দিন কে ছিল না? একজন গজনির শাসক ছিল, গজনির শাসক। এবার মানে বুঝতে পারছো বাবু, গজনিটা কোত্থেকে এলো এখানে? তুমি বলবে স্যার গজনিটা কোত্থেকে এলো, গজনিরা কেন ভাই এখানে মানে দিল্লির উপরে অ্যাটাকটা করলো? গজনির সাথে কি রিলেটেড আছে আমাকে একটুখানি ব্যাপারটা বলুন। আরে বাবা, যখন প্রথম তোমাদের বললাম কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক যার অনুগত শাসক ছিল মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি নিজেই তো একজন গজনির সুলতান ছিল ভাই। তাহলে গজনির সাথে দিল্লির সুলতানি সাম্রাজ্যের কেন লিঙ্ক থাকবে না? এই গজনির একটা অনুগত শাসক রয়েছে তাজউদ্দিন, দেখলো যে সালা এখান থেকে এরা বেরিয়ে গিয়ে নিজেরা রাজত্ব করছে, তাজউদ্দিন বিদ্রোহ করতে আরম্ভ করলো। তখন 1216 খ্রিস্টাব্দে কি হলো? তরাইনের তৃতীয় যুদ্ধে এই তাজউদ্দিনকে কিন্তু পরাজিত করলো। ঠিক আছে? তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কি হলো? পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে কি হলো না? মোহাম্মদ ঘুরি জিতলো। তরাইনের তৃতীয় যুদ্ধ ইলতুৎমিশ আর তাজউদ্দিনের মধ্যে হলো, সেখানে কিন্তু কে জিতলো না? আমাদের হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে জিতে গেল। ঠিক আছে? হচ্ছে তো? বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে, হলো। তরাইনের তৃতীয় যুদ্ধে হলো। এবারে কথা হচ্ছে কি, যে এই সময় একটা হয়েছিল, আর একটা এখান থেকে খুব কোশ্চেন আছে। এটা আমি একবার কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষাটা, বিশ্বাস করে, একবার কোঅপারেটিভ সার্ভিস কমিশনে যখন পরীক্ষাটা দিয়েছিলাম, তখন আমাকে এই কোশ্চেনটা দিয়েছিল। ইলতুৎমিশের সময়, ইলতুৎমিশ, ইলতুৎমিশের সময় কে আসে, কোন মানে কোন মঙ্গল নেতা আমাদের ভারতবর্ষে আসে? সেই সময় যে ভারতবর্ষে আসে তার নাম হচ্ছে চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁ, এই মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ, ঠিক আছে, যে মানে তোমার হচ্ছে চেঙ্গিস খাঁ কিন্তু ভারতবর্ষে আক্রমণ করে। এই ইলতুৎমিশের সময় কে, কোন মঙ্গল নেতা এসেছিল? চেঙ্গিস খাঁ। কিরম রিলেটেড দেখো, এই চেঙ্গিস খাঁ আর যে তৈমুর লং, এইখান থেকেই কিন্তু বাবরের উৎপত্তি হয়ে গেল। দিল্লি সালটানেটটা যখন শেষ হবে, তখনই তোমাদের মুঘল যুগ শেষ হয়ে যাবে, মুঘল যুগ শুরু হবে। এবং এই যে মুঘল যুগের মধ্যে প্রথম যে শাসক বাবর, বাবর কিন্তু মায়ের দিক থেকে ছিল চেঙ্গিস খাঁয়ের বংশধর, আর যে পিতার দিক থেকে ছিল তৈমুর লং এর বংশধর। তার এই যে তৈমুর লং আর চেঙ্গিস খানের সাথেই নেক্সট কিন্তু আমাদের চ্যাপ্টার যেটা শুরু হবে, মুঘল যুগ। ঠিক আছে? আচ্ছা, এবারে কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি। বাবরেরটা দেখো, পিতার দিক দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে তৈমুর লঙ্গের বংশধর ছিল, আর মাতার দিক থেকে ছিল চেঙ্গিস খাঁয়ের বংশধর ছিল। বাবর কিন্তু যদি বলো দিল্লিতে জন্মেছিল, তা কিন্তু নয়।
বাবর জন্মেছিল 1483 খ্রিস্টাব্দে। 1483 খ্রিস্টাব্দে। 1483 খ্রিস্টাব্দে কোথায় জন্মেছিল? তোমার হচ্ছে আফগানিস্তানে কাবুলে জন্মেছিল। এই জায়গাটার নাম কি? মনে রেখে দেবে, সামারখান্দ। সামারখান্দ, এইখানে কিন্তু বাবর জন্মেছিল। বাবরের পুরো নামটা হচ্ছে জহিরুদ্দিন বাবর। জহিরুদ্দিন বাবর, হ্যাঁ, জহিরুদ্দিন বাবর, ঠিক আছে। এবং তারপরে ইনি 13 বছর বয়সে, 13 বছর বয়সে ওইখানে ওর একটা জায়গা ছিল, জায়গাটার নাম হচ্ছে ফরগনা। ফরগনা, এই ফরগনার শাসক হয় 13 বছর বয়সে জহিরুদ্দিন বাবর, ঠিক আছে। তো এই যে চেঙ্গিস খাঁ সমরখন্দের সঙ্গে যখন মুঘল যুগটা পড়াবো তখন এটা পুরোটা বলবো। জাস্ট আমি একটুখানি ডেমো একটুখানি দিয়ে রাখবো, যেহেতু চেঙ্গিস খান ব্যাপারটা এখানে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তো এবারে একটা জিনিস দেখো, এবারে একটা জিনিস দেখো, 1229 খ্রিস্টাব্দে, 1229 খ্রিস্টাব্দে বাগদাদের হচ্ছে একটা সুলতান ছিল, ঠিক আছে। বাগদাদের, কোথায় বললাম বাবু? বাগদাদের। বাগদাদের হচ্ছে একটা সুলতান ছিল। বাগদাদের সুলতান বা বাগদাদের খলিফা বলতে পারো, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই যে বাগদাদের সুলতানটা যেটা নাম, সেটা হচ্ছে কি, এটাকে একটু নামটা একটু অন্যরকম, দেখো আমি লিখে দিচ্ছি, আল মস্তা, আল মস্তানসির বিল্লাহা, আল মস্তানসির বিল্লাহা। ইনি কি করেছিল, আল মস্তানসির বিল্লাহা, বাগদাদের যে সুলতান, ইনি সুলতান ইলতুৎমিশকে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধিটার নাম কি বাবু? সুলতান ই আজম। সুলতান ই আজম, সুলতান ই আজম, এই উপাধিটা কিন্তু ইলতুৎমিশকে দিয়েছিল সুলতান ই আজম। এখান থেকে ইলতুৎমিশ থেকে যে কোশ্চেনটা আসে, আমি যেগুলো পেয়েছি, কোন সুলতান লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করে, সেইটার নাম হচ্ছে ইলতুৎমিশ। কোন সুলতানটা হচ্ছে, কোন সুলতানটা হচ্ছে লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করে, এটা রয়েছে। কোন সুলতানের সাথে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়, সেটাও হচ্ছে ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশের সময় কোন মঙ্গল নেতা আসে, সেই মঙ্গল নেতাটার নাম কি? মঙ্গল নেতাটার নাম হচ্ছে চেঙ্গিস খান, ঠিক আছে। প্লাস ইলতুৎমিশ থেকে কত কিছু বলবো দেখো, কারণ কথা হচ্ছে ইলতুৎমিশ তো এমন একটা জিনিস না, বলে শেষ করা যাবে না। আর এইগুলো যদি আমি বাদ দিয়ে দিই, পরীক্ষা ঠিক এই কোশ্চেনগুলোই আসে, হ্যাঁ। ইলতুৎমিশ একটা কি করেছিল, মুদ্রা চালু করেছিল, ঠিক আছে। কি তোমাদের বাদ দেবো বলো? এইগুলোকে বাদ দেওয়া মানেই হচ্ছে জাস্ট নিজের ক্ষতি করা, হ্যাঁ। তো এখন দেখো, ওই জন্য আমি একদম আস্তে আস্তেই করাই, যে যাতে করে ব্যাপারটা হচ্ছে কি, পুরো জিনিসটা আমার কাছে কম হোক, ঠিক আছে, কিন্তু ইনফরমেশনটা যেন পুরোটা পাস হয়, ঠিক আছে। তো দেখো, ইলতুৎমিশ একটা মুদ্রা তৈরি করেছিল, সেই মুদ্রাটার নাম কি? রূপর মুদ্রা। রূপর মুদ্রাটার নামটা কি রয়েছে? টঙ্কা। রূপর মুদ্রাটার নাম হচ্ছে টঙ্কা। ইলতুৎমিশ একটা মুদ্রা তৈরি করেছিল, রূপার মুদ্রাটার নাম কি? টঙ্কা। আর একটা হচ্ছে তামার মুদ্রা তৈরি করেছিল, তামার মুদ্রাটার নাম কি? জিতল, ঠিক আছে, একটা হচ্ছে জিতল, ঠিক আছে। তাহলে একটা ইলতুৎমিশ একটা যে তামার মুদ্রা তৈরি করেছিল, এই সরি রূপার মুদ্রা তৈরি করেছিল, সেটা হচ্ছে টঙ্কা, আর তামার মুদ্রাটা হচ্ছে জিতল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টঙ্কা আর জিতল কে তৈরি করেছিল? টঙ্কা আর জিতলটাও তৈরি করেছিল কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে। প্লাস দেখো কত কিছু আছে এখানে। উনি ইলতুৎমিশ একটা প্রথা চালু করেছিলেন, সেই প্রথাটার নাম কি? ইকতা প্রথা। কি প্রথা প্রচলন করেছিল? ইকতা প্রথা, ঠিক আছে, যেটা কেন্দ্রীয় সেনাবাহিনীতে করেছিল। প্লাস এই ইলতুৎমিশটা আর একটা কি করেছিল? 40-এর চক্র, ঠিক আছে, 40-এর চক্র মনে রেখে দাও, 40-এর চক্র, হ্যাঁ, 40-এর চক্র, ইকতা প্রথা। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে সেনাবাহিনীতে এটা রয়েছে। ইকতা প্রথাটা কি রয়েছে, যাতে সেনাবাহিনীদের মধ্যে একটা বেশ কমন একটা জিনিস থাকে, মানে সেনাবাহিনীদের মধ্যে কোনো জাতিভেদ প্রথাটা না থাকে। প্রত্যেকটা সেনাবাহিনীর জন্য একটা ইউনিটারি একটা ড্রেস কোড হয়। ধরো একটা কোনো কোম্পানির এমপ্লয়ি, তাদেরকে আমি একটা ড্রেস কোড করে দিলাম, তাহলে দেখে কি বোঝা যাবে যে একটা তারা কোম্পানির এমপ্লয়ি। আমরা অনেক সময় কোম্পানিতে, যেমন আমাদের কোম্পানিতে যেখানে আমি চাকরি করতাম, সেখানে বলতো প্রতিদিন আই কার্ড পরে আসবে। আই কার্ড পরে আসলে অন্তত এইটুকু বোঝা যায় যে সে আমাদের কিন্তু কোম্পানির একটা এমপ্লয়।
ঠিক সেই রকম ইকতা প্রথাটা একটা এমনই একটা প্রথা রয়েছে যেখান থেকে দেখে বোঝা যায় যে ও এটা তো তাহলে এরা দিল্লির ইলতুৎমিশেরই সৈন্য, এরা ইলতুৎমিশেরই সৈন্য, এরা হচ্ছে দিল্লিরই সৈন্য। সেইটাই হয়ে গেল ইকতা প্রথা, মানে একটা মোটামুটি ওদের ড্রেস কোড। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হচ্ছে এছাড়াও ইনি আর একটা করেছিলেন যে অভিজাত তুর্কিদের নিয়ে। অভিজাত তুর্কিদের মানে কি, যেমন এখন অভিজাত কারা, যেমন ধরো আমাদের এই সমস্ত যখন আমাদের দেশে যে সরকারটা রয়েছে, এই যে মুকেশ আম্বানি অনিল আম্বানি যেগুলো রয়েছে, এরা কিন্তু একটা অভিজাত। কারণ ব্যাপারটা হচ্ছে দেখবে ইলেকশনের জন্য যে আমাদের যে পার্টি ফান্ডটা আছে সেটা কিন্তু অনেকটাই বড় লোক থেকে আসে। এই সমস্ত যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল রয়েছে, যেমন এই যে রতন টাটা রয়েছে, তারপর তোমার ধরো ইয়ে রয়েছে মুকেশ আম্বানি রয়েছে, সেইগুলো থেকে কিন্তু একটা ভালো আসে। এরা কিন্তু একটা কি অভিজাত বংশ, এদেরকে নিয়ে কিন্তু দেশের সরকারটা চলছে। কারণ পার্টি ফান্ডে যদি তোমাকে টাকা না দিই তুমি প্রচারটা করবে কি করে। তো ইলতুৎমিশও কি করেছিল, 40 জন এরকম অভিজাত ছিল, তাদেরকে নিয়ে একটা চক্র করেছিল। সেই চক্রটার নাম কি, 40-এর চক্র। এই 40-এর চক্রটাকে আর একটা কথা কি বলা হয়, বন্দেগান বন্দেগান ই চাহেলগানি, বন্দেগান ই চাহেলগানি বা 40-এর চক্রটা হয়েছে করেছে। ঠিক আছে, আচ্ছা হয়েছে। এই হয়ে গেল ইলতুৎমিশ আমাদের ইনফরমেশন। আমরা এটাকে আরেকবার জাস্ট রিভাইজ করব, তার আগে জিনিসটাকে একবার দেখি কার কিরকম মাথায় ঢুকেছে, কিরম লাগলো মোটামুটি এইটা। বাকি সঞ্চিতা শ্রীকান্ত তোমরা শুনছো এটাকে, সায়ন ঠিক আছে, সায়ন কিরকম লাগছে, সায়ন কি, হ্যাঁ সায়ন কিরকম লাগছে, ঠিক আছে। আচ্ছা সঞ্চিতা প্রামাণিক, সঞ্চিতা তো নেই, রঞ্জিত রঞ্জিত হাঁসদা তোমাদের কিরকম লাগছে। আচ্ছা তাহলে একটা কাজ করো, আমরা ইলতুৎমিশটাকে সম্বন্ধে আরেকবার আর জাস্ট রিভাইজ করে নিই। ঠিক আছে, ইলতুৎমিশটাকে সম্বন্ধে আরেকবার রিভাইজ, কারণ অনেকগুলো ইনফরমেশন বললাম তো, ইলতুৎমিশটা সম্বন্ধে একটা রিভাইজ করে। তাহলে ইলতুৎমিশটা কি হয়ে গেল, কি বললাম না, প্রথম কথা 1206 থেকে 1210, 1210 সালে যখন কুতুবুদ্দিন আইবকটা মারা গেল, তারপরে তার যে ছেলে রয়েছে আরাম শাহ সিংহাসনে বসেছিল। আরাম শাহ একদম অযোগ্য শাসক ছিল, আরাম শাহ একদম মানে মানে সম্রাটের উপযুক্ত শাসক ছিল না। তো কথা হচ্ছে কি 1210 থেকে 1211 এই সময়টা কি হলো, কুতুবুদ্দিন আইবকের জামাতা বা এটাকে বলতে পারবে ইলবারি তুর্কি বংশ, ইলবারি তুর্কি বংশের যে শাসক ইলতুৎমিশ, এই আরাম শাহকে হত্যা করে সিংহাসনে হচ্ছে বসে। ঠিক আছে, ইলতুৎমিশের সময়টা কিরকম, 1211 থেকে 1236 এটা। ইলতুৎমিশ প্রথমে কি হলো, আমি তাকে প্রথম পরিচয়টা তাকে দিই না, তিনি হচ্ছেন একটা ইলবারি তুর্কি বংশের শাসক, এবং এই ইলতুৎমিশের পুরো নামটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রথম কি করলো না, প্রথম হচ্ছে তার যে রাজধানীটা ছিল লাহোরে, সেই লাহোর থেকে দিল্লিতে রাজধানীটাকে স্থানান্তর করলো। ইলতুৎমিশের সেকেন্ড কীর্তিকলাপটা কি, যেটা ওর যে শ্বশুর মশাই কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক কি করেছিল, যে বখতিয়ার কাকিকে নিয়ে একটা কুতুব মিনার নির্মাণ করেছিল, সেই কুতুব মিনারটাকে নির্মাণ কার্য কুতুবুদ্দিন আইবক সম্পূর্ণ করতে পারেননি। কুতুবুদ্দিন আইবক কি করেছিল, ইলতুৎমিশকে বলেছিল তুমি এটাকে পুরো সম্পন্ন করো, শেষ করো, এটাকে এটাকে পুরো সম্পন্ন করো। তো সেইটা হচ্ছে ইলতুৎমিশ শেষ করেছিল। ইলতুৎমিশ আর একটা কি করেছিল, ইকতা প্রথাটাকে প্রচলন করেছিল। ইকতা প্রথাটা প্রচলন করেছিল, যেখানে তার সেনাবাহিনীর মধ্যে ইকতা প্রথাটা প্রচলন করেছিল। ইলতুৎমিশ আর একটা কি করেছিল, 40-এর চক্র বা বন্দেগান ই চাহেলগানি, 40-এর চক্রটা হচ্ছে উনি প্রবর্তন করেছিলেন। তাহলে 40-এর চক্র হচ্ছে এটা হলো, ঠিক আছে, 40-এর চক্র হচ্ছে তিনি প্রবর্তন করেছিলেন। আচ্ছা এবারে কথাটা হচ্ছে কি, ইলতুৎমিশ কি রয়েছে, তার দুটো মুদ্রা রয়েছে, একটা হচ্ছে রূপোর মুদ্রা আর একটা হচ্ছে তামার মুদ্রা করেছিল, যেটা হচ্ছে কি একটা হচ্ছে টঙ্কা আর একটা হচ্ছে জিতাল। এরা দুজন টঙ্কা আর একটা হচ্ছে জিতাল করেছিল। প্লাস হচ্ছে কি ইলতুৎমিশের আর একটা কি রয়েছে, এর সময় একটা দুর্ধর্ষ মঙ্গল নেতা এসেছিল, তার নামটা কি, তার নামটা হচ্ছে চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁ ভারতবর্ষে এসেছিল। চেঙ্গিস খাঁর কে বংশধর ছিল, চেঙ্গিস খাঁ আর তৈমুর লংয়ের বংশধর ছিল হচ্ছে আমাদের বাবর, যিনি 1484 খ্রিস্টাব্দে সমরখন্দে জন্মগ্রহণ করেছিল। এবং এই বাবরের পুরো নামটা কি, জহিরুদ্দিন হচ্ছে বাবর রয়েছে। ঠিক আছে, জহিরুদ্দিন বাবর রয়েছে। এবং
এই সময় ইলতুৎমিশের সময় আর একটা কি হয়েছিল, গজনির যে শাসক সে বিদ্রোহ করেছিল। গজনির শাসকটার নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন বিদ্রোহটা করেছিল। যখন তাজউদ্দিন বিদ্রোহটা করেছিল তখন কি করেছিল, তরাইনের যে দ্বিতীয় তৃতীয় যুদ্ধে তাজউদ্দিনকে কিন্তু পরাজিত নিহত করে। ঠিক আছে, হয়েছে। আর একটা কি রয়েছে, সুলতান ই আজম। এই ইলতুৎমিশকে আর একটা কি করা হতো, সুলতান ই আজম উপাধিটা তাকে দেওয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ইলতুৎমিশটাকে পুরোটাকে আমি কভার করে দিলাম। ইলতুৎমিশটা রয়েছে। এরপরে যেটা ইলতুৎমিশের পর থেকে আমরা শুরু করবো নেক্সট ক্লাসে, এই ক্লাসে আমরা আর একটা জিনিসও করবো। এখনো পিকচার ওই বাকি হয়, কেউ যেও না, ঠিক আছে? এখন আমি আরো আর একটা জিনিসকে নিয়ে করাবো। দেখো তোমাদের যে গ্রুপে কিন্তু লেখা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি। এখন আমি একটু জিওগ্রাফিটাও করাই, কারণ আমি চাইছি যে সব জিনিসটাকে একটু 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 করে এগোতে, যাতে করে আমরা সিলেবাসটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। ঠিক আছে, তো এরপরে তোমাদের জিওগ্রাফি যেটা করাবো সেটা হচ্ছে কি লেকস, লেকস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো লেকস ইন ইন্ডিয়া সম্বন্ধে তোমাদের একটা ভালো ইনফরমেশনটা হচ্ছে দেবো। ঠিক আছে, সো গাইস রেডি? লেকস, লেকস ইন ইন্ডিয়া, ভারতের হ্রদ, লিখে দিচ্ছি, লেকস ইন ইন্ডিয়া, বা এটাকে যদি বলা হয় বাংলায় তাহলে সেটা হচ্ছে ভারতের হ্রদ। ঠিক আছে, তো ভারতের হ্রদ সম্বন্ধে আজকে কিন্তু একটা ইনফরমেশনটা দেওয়ার আমি চেষ্টা করবো। দেখো একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আজকে পুরো করিয়ে দিচ্ছি। প্রথম কথা, লেকস ইন ইন্ডিয়া বা ভারতের হ্রদ, এটার কতগুলো ভাগ রয়েছে। প্রথম কথা, আমি একটু ইংলিশও লিখছি প্লাস বাংলায় ওটাকে বলতে বলতে যাচ্ছি। দেখো, তাতে তোমাদের কি হবে, ইংলিশটাও তোমাদের জানা হবে, বাংলাটাও তোমাদের জানা হবে। প্রথম যেটা লেক রয়েছে ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক, এইটার মানে কি, ফ্রেশ ওয়াটার লেক মানে হচ্ছে স্বাদু জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ মানে কি, যেটা হচ্ছে পরিষ্কার একদম, মানে যেটা জলটা একদম পরিষ্কার। ঠিক আছে, নাম্বার টু, নাম্বার টু হচ্ছে সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক মানে কি, লবণাক্ত জলের হ্রদ। 3 নম্বর, গ্লেশিয়ার লেক, গ্লেশিয়ার লেক, গ্লেশিয়ার মানে কি, হিমবাহ, হিমবাহর ফলে যে সৃষ্ট হ্রদটা রয়েছে। যেমন একটা কোনো হিমবাহ মানে কি, হিমবাহ মানে কি, যেখানে বরফের চাইটা অনেকক্ষণ ধরে, এই যে একটা কথা হয়েছে কি, দেখবে একটা এর আগে হয়তো তোমরা জানো টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজটা কিসের জন্য ডুবেছিল, একটা হিমশৈল জন্য কিন্তু সেখানে ধাক্কা লেগে হয়েছে। তো সেই রকম ভাবে হিমবাহ ফলে একটা কিছু হ্রদের সৃষ্টি হয়েছে, সেই কি বলা হয়, গ্লেশিয়ার লেক। 4 নম্বর কি রয়েছে, ক্র্যাটার লেক। 4 নম্বর, প্রত্যেকটা জিনিসের ইংলিশটাও বলছি, তার সঙ্গে তোমাদের বাংলাটাও বলে দিচ্ছি, তাতে করে দুটো জিনিসই তোমাদের তৈরি হয়ে যাবে। তারপরে কি রয়েছে, ক্র্যাটার লেক। এই ক্র্যাটার লেক মানে কি, উল্কা পিণ্ডর ফলে, ক্র্যাটার মানে হচ্ছে কি উল্কা পিণ্ড, উল্কা পিণ্ডর ফলে সৃষ্ট হ্রদ। কোনো উল্কা এলো, উল্কাটা কোনো একটা জায়গায় পড়লো, সেটা ডিপ হয়ে গেল, ডিপের ফলে যেটা হ্রদটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় ক্র্যাটার লেক। তারপরে কি রয়েছে, আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল মানে কি, মনুষ্য সৃষ্ট হ্রদ, মানে আমি নিজে কোনো হ্রদটা ইচ্ছা করে যদি মনে করো সেটাকে সৃষ্টি করব। তারপরে কি রয়েছে, অক্সবো লেক, অক্সবো লেক। ঠিক আছে, অক্সবো লেক, এই অক্সবো লেকটা মানে এটা কি রয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মানে ঘোড়ার খুরের মতো যেটা দেখতে, বা এটাকে আমরা আর একটা কথা বলতে পারি যে অক্স মানে কি ষাঁড়। ঠিক আছে, ষাঁড়ের ধনুকের মতো, মানে ষাঁড়ের যে পিঠে কুঁচটা রয়েছে সেই রকম যে লেকটাকে বলা হয় অক্সবো লেক। আর একটা কি হচ্ছে, লেগুন, লেগুন মানে কি রয়েছে, যেখানে বালিয়াড়িতে, মানে মরুভূমি বা বালিয়াড়িতে যে লেকটা সৃষ্টি হয় সেটা হচ্ছে লেগুন। ঠিক আছে, এবারে একটা একটা করে আমরা আসি, একটা একটা করে আসি বলতে আগে আমরা এটা দেখে নেব আমাদের ভারতবর্ষের মধ্যে কোনটা বৃহৎ আর কোনটা স্মলার, সেটাকে দেখে নেব। যদি আমাদের কেউ বলে, অনেক সময় আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক,
লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক মানে কি, সোজা কথা বাংলাটাকে যদি আমরা করি যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এইটার আনসার কি হবে? এটার আনসার একদম মনে রেখে দাও, কোনোদিন ভুলবে না, উলার লেক। উলার লেক, উলার লেক মানে কি, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিভাবে মনে রেখে দেবে? কোনোদিনও যদি ভুলে যাও কিভাবে মনে রেখে দেবে? যে দেখো যে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর কি হয়, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। কাশ্মীরটাকে আমাদের বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরে যদি কেউ অফার পায় কে না যেতে চাইবে? কাশ্মীরে যদি কেউ কোনো পোস্টিং পায় বা কাশ্মীরটা যদি কোনো ঘোরার স্কোপটা পায়, তাহলে কে না ঘুরতে চাইবে? সবাই ঘুরতে চাইবে, কারণ কাশ্মীরটা খুব সুন্দর জায়গা। তাহলে ফ্রেশ মানে কি রয়েছে, যেখান থেকে আমরা সুন্দর জায়গা, তাহলে তো ফ্রেশ আমরা জল পাবো। তাহলে ফ্রেশ ওয়াটার লেকটা কি বলবো? জম্মু অ্যান্ড কাশ্মীরের উলার লেক। ঠিক আছে, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক সেটা কি হবে? জম্মু অ্যান্ড কাশ্মীরের উলার লেক। ঠিক আছে, এবারে দেখো আমি কি বললাম, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। এবারে যদি আমি বলি লার্জেস্ট, এটা বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, ওকে। এবারে আমি যদি বলি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, যদি আমি এটা বলি, এটার মানে কি? মানে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, তাহলে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক মানে কি বললাম? বৃহত্তম স্বাদু জলের হ্রদ। কিন্তু আমি কি বলেছি, নর্থ ইস্ট মেনশন করে দিচ্ছি। তার মানে কিন্তু আমাকে যদি নর্থ ইস্ট মেনশন করে দিচ্ছি, মানে আমরা কিন্তু যাকে তাকে ইনক্লুড করতে পারবো না। যদি আমাদের নর্থ ইস্ট মেনশন করে দেয়, তাহলে কিন্তু ভাই জম্মু অ্যান্ড কাশ্মীর দিতে পারবো না। কেন, জম্মু অ্যান্ড কাশ্মীরতে কি করে নর্থ ইস্ট হচ্ছে স্যার? জম্মু অ্যান্ড কাশ্মীর তো একদম উপরের দিকে রয়েছে, তাহলে এটা তো আমি বলছি নর্থ ইস্ট রয়েছে। তাহলে নর্থ ইস্টের মধ্যে একটাই লেক রয়েছে, মনে রাখবে, লোকতাক। হ্যাঁ, লোকতাক। লোকতাকটা কোথায় রয়েছে? মণিপুরে রয়েছে। লোকতাকটা কোথায় রয়েছে? মণিপুরে। মণিপুরের যে ক্যাপিটালটা, মণিপুরের ক্যাপিটালটা কি রয়েছে? মণিপুরের ক্যাপিটালটা মনে রাখবে, ইম্ফল। ইম্ফল হচ্ছে মণিপুরের ক্যাপিটাল। ঠিক আছে, এবারে দেখো কিরম, এটা একটা কোশ্চেন দেখো, দেখো এবারে যদি আমরা বলি লার্জেস্ট, মানে লার্জেস্ট মানে কি বলবো, লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদও বলতে পারো, বা নোনা জলের হ্রদও বলতে পারো। লবণাক্ত জলের হ্রদ বা নোনা জলের হ্রদ একই ব্যাপার। আমরা যখন এটাকে নোনা জল বলবো তখন কি বলবো? লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক। লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক। ঠিক আছে, এখান থেকে কতগুলো কোশ্চেন কমন পাবে দেখো। আমরা এটাকে যদি লার্জেস্ট, মানে প্রত্যেকটার আনসার কিন্তু একই হবে। লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেকও তোমাদের যদি বলে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেকও যদি বলে, লার্জেস্ট লেগুনও যদি বলে, আনসার কি হবে বাবু? চিল্কাই হবে। লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেকও বলো যদি বলে, লার্জেস্ট লেগুনও যদি বলে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেকও যদি বলে, সব কটার আনসার একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেইটার নাম হচ্ছে কি, চিল্কা। তাহলে ব্র্যাকিশ ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, লেগুন মানে কি হচ্ছে, যেখানটা লেগুন আছে যেটা লবণাক্ত। হ্যাঁ, লবণাক্ত মানে নোনা জলের রস, সেটা কি বলা হয়? লেগুন। লেগুন, লেগুন মানে কি রয়েছে? লোনা। হ্যাঁ, নোনা থেকে হচ্ছে লেগুন এসছে। লেগুন মানে এরকম করে মনে রাখবে, লেবু লেবু মতো গন্ধ। লেবুটা কি হয়, একটু নোনা মতো হয়, তাই না? হ্যাঁ, আর সল্ট মানে কি হচ্ছে? লবণাক্ত। ব্র্যাকিস মানে হচ্ছে নোনা। মনে রাখতে পারি লবণাক্ত বা নোনা যখনই থাকবে, লার্জেস্ট যদি দিয়ে দেয় সেটা হচ্ছে চিৎকার। বলো, এটাতে কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এরম হয়, হ্যাঁ, এরম করে বলবো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে, তাহলে আমরা তাহলে কি হলো, লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক সবই লেগুন হলো। তাহলে আমরা এটাকে থেকে আমরা যদি এটাকে করি বা ওই লার্জেস্ট সল্ট ওয়াটার লেক,
লবণাক্ত জলে লেক তাহলে কি বলবো, সেই চিল্কাই বলবো। চিল্কাটা কোথায় আছে, উড়িষ্যাতে রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের এটাও করেছিলাম না, মনুষ্য সৃষ্ট হ্রদ। মনুষ্য সৃষ্ট হ্রদ, তাহলে মনুষ্য সৃষ্ট হ্রদটা কি, লার্জেস্ট মনুষ্য সৃষ্ট হ্রদ বা কৃত্রিম কৃত্রিম হ্রদ। এই কৃত্রিম হ্রদটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি, কি আর্টিফিশিয়াল লেক। আর্টিফিশিয়াল লেক, ঠিক আছে। কৃত্রিম হ্রদ বা মনুষ্য হ্রদ, দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু বাংলা মানে আমি কিন্তু বলে দিচ্ছি, তোমাদের কোনো গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই আর্টিফিশিয়াল লেকটাকে আমরা কি বলতে পারবো, কৃত্রিম হ্রদ। কি বললাম বাবু, কৃত্রিম হ্রদ। এই কৃত্রিম হ্রদটা কি রয়েছে, লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক, সেটা হচ্ছে কি, মনে রেখে দাও, গোবিন্দ গোবিন্দ বল্লভ গোবিন্দ বল্লভ পান্থ সাগর, ঠিক আছে। তাহলে কি হলো না, এটা হচ্ছে লার্জেস্ট যদি আর্টিফিশিয়াল লেক বলা যেতে পারে, লার্জেস্ট যদি এর লেক বলা যেতে পারে, সেটা কি নাম হলো, গোবিন্দ বল্লভ পান্থ সাগর, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি বলা যেতে পারে যে স্যার এই গোবিন্দ বল্লভ পান্থ সাগরটা কোথায় আছে, আপনি তো বললেন মনুষ্য সৃষ্ট হ্রদ, গোবিন্দ বল্লভ পান্থ সাগরটা আছে কোথায়, গোবিন্দ বল্লভ পান্থ সাগরটা হচ্ছে দুটো স্টেটে আছে, শুধু একটা জায়গাকে তুমি কিন্তু ধরতে পারো না। এই গোবিন্দ বল্লভ পান্থ সাগরটা দুটো স্টেটে আছে, একটা হচ্ছে ইউপি আর একটা হচ্ছে এমপি, মানে সোজা কথা উত্তরপ্রদেশ আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবং এই উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ, এই গোবিন্দ বল্লভ পান্থ সাগরটাকে আর একটা কথাও বলা হয়, কি বলা হয়, রিজার্ভার, রিজার্ভার রিজার্ভার অফ রিহান্দ ড্যাম, রিজার্ভার অফ রিহান্দ ড্যাম। এই রিহানটা কোথায় রয়েছে, রিহানটাতে রয়েছে তোমার ইউপিতে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, গোবিন্দ বল্লভ পান্থ সাগর, গোবিন্দ বল্লভ পান্থ সাগর। তাহলে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেকটা কি রয়েছে, গোবিন্দ বল্লভ পান্থ সাগর। এটাকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, রিজার্ভার অফ হচ্ছে লিহান ড্যাম, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবারে দেখো, তোমাদের কিছুক্ষণ আগেই বললাম, এগুলো ভুলেই যাচ্ছে না তো যেভাবে বলছি, ঠিক আছে। এবারে দেখো, তোমাদের এক্ষুনি আমি একটা বললাম যে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, এক্ষুনি বললাম তো না, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, হ্যাঁ চিল্কা, অ্যান্সারটা চিল্কা হবে। ঠিক সেই রকম ভাবে যেমন লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক আমাদের উলার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, সেটাতে আমাদের কি রয়েছে, মণিপুরের লোকতাক। ঠিক সেই রকম ভাবে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক যেমন চিল্কা হবে, তোমাদের যদি এটা দিয়ে দেয় লার্জেস্ট লার্জেস্ট ইনল্যান্ড, ইনল্যান্ড কথাটা মানে কি বাবু, অন্তর্বাহিনী, অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক যদি বলে দেয়, ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, তখন কিন্তু আনসার চিল্কা হবে না। কেন কি, এখানে ইনল্যান্ড কথাটা যোগ করে দিয়েছে, অন্তর্বাহিনী কথাটা যোগ করে দিয়েছে। অন্তর্বাহিনী যেই কথাটা যোগ করে দিয়েছে, এর সাথে কি আনসারটা হবে, সাম্বার, সাম্বার। এই সাম্বারটা কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে, সাম্বারটা কোথায় রয়েছে, রাজস্থান, ঠিক আছে। যদি বলা যেতে পারে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, তখন কিন্তু আর সেটা কি হবে, চিল্কা হবে না। যদি বলা হয় লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, তাহলে সেটা চিল্কা হবে। যদি বলা যেতে পারে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, সেটা কি হবে, সাম্বার, রাজস্থান, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে দেখো, যদি আমি বলি লার্জেস্ট লেক, দেখো লার্জেস্ট লেক, এখানে দেখো আমি কিন্তু কোনো ক্যাটাগরি মেনশন করছি না, আমি আগের ক্যাটাগরিটা মেনশন করলাম লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, তারপরে ক্যাটাগরিটা মেনশন করলাম লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, আবার জায়গাও মেনশন করে দিচ্ছি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, কখনো কখনো এটা মেনশন করে দিচ্ছি লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো সল্ট ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক কোনো জায়গা মেনশন করছি না, এখানে শুধু আমি কি বলছি, লার্জেস্ট লেক, হ্যাঁ।
লার্জেস্ট লেকটা কি হবে মনে রেখে দেবে, ভেম্বো নদ। কত এটা? 96.5 কিলোমিটার। কিভাবে মনে রাখবে? যেমন তোমাদের একটা ফ্রেশ ওয়াটার লেক মনে রাখার একটা ট্রিক্স করলাম, লার্জেস্ট লেকটাকে কিভাবে তুমি মনে রাখবে? ভেম্বো নদ। এই কথাটাতে আসো। এই কথাটা মানে কি? ভীম। এই কথাটা মানে কি? ভীম। তো ভীম কি ছিল? খুব লম্বা আর চওড়া ছিল তো? খুব লম্বা চওড়া ছিল, শক্তিশালী ছিল? ছিল না? ভীম একদম লম্বা চওড়া শক্তিশালী ছিল না? তাহলে এই ভেম্বো নদ বা ভীমের মতো কোনো লম্বা চওড়া শক্তিশালী মানে কি রয়েছে? এটা হয়ে গেল কি? লার্জেস্ট লেক। ঠিক আছে? লার্জেস্ট লেক। হ্যাঁ হ্যাঁ, সব থেকে এটা হচ্ছে এমনি নর্মাল নর্মাল নর্মাল, মানে কিছুটা কিছুটা লবণাক্ত, কিছুটা সব লবণাক্ত পড়ে, ফ্রেশ 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 সব কিছু মিলেমিশে রয়েছে। হ্যাঁ, এবারে তোমাকে যদি এটা হচ্ছে, হ্যাঁ, ভেম্বানদটা হচ্ছে কেরালা। ঠিক আছে, ভেম্বনাথ হচ্ছে কেরালা। হুম, ভেম্বনাথ হচ্ছে কেরালা। আর তোমাকে যদি ক্যাটাগরি মেনশন করে দেয়, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, লার্জেস্ট লেগুন, তখন কিন্তু অ্যান্সার গুলো পাল্টে যাবে। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, তখন কিন্তু অ্যান্সার গুলো আস্তে আস্তে পাল্টে যাবে। কিন্তু শুধু যদি তোমাকে বলে লার্জেস্ট লেক, তাহলে কিন্তু যে ফিল্ম বলা। আচ্ছা, এবার আমি লার্জেস্ট লেক বললাম, লার্জেস্ট মানে কি? বৃহত্তম। আমি কি এখনো পর্যন্ত হাইয়েস্ট লেক কিছু বলেছি? উচ্চতম হ্রদ কিছু বলেছি? বলেছি কি উচ্চতম হ্রদ? বলিনি তো। তাহলে এরপরে আমরা আসি হাইয়েস্ট লেক। এরপরে আমরা আসি হাইয়েস্ট লেক। ঠিক আছে, এরপরে আমরা আসি হাইয়েস্ট লেক। হাইয়েস্ট লেকটা মনে রাখবে, এটার একটা নাম রয়েছে। দেখো কিরম ভাবে নামটা বলছি। একটা হচ্ছে চোলামো, আগে বাংলায় নামটা লিখছি, চোলামো। ইংলিশে বানানটা দেখো, ইংলিশে বানানটাকে আমরা এরমও লিখতে পারি, চোলামো, অথবা আমরা এরম ভাবে লিখতে পারি, সোলামো। ঠিক আছে, একটা হচ্ছে চোলামো আর একটা হচ্ছে সোলামো, এরমও লিখতে পারি। এটা কোথায় রয়েছে? চোলামো বা সোলামো, এটা রয়েছে তোমার সিকিমে রয়েছে। কোথায় আছে বাবু? সিকিমে রয়েছে। এবং এটা হচ্ছে কি, যে কত হাজার ফিট রয়েছে মনে রাখবে, 17,487 ফিট রয়েছে। 17,487 ফিট রয়েছে। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে। আর একটা হচ্ছে, এটা হলো চোলামো। তাহলে হায়েস্ট লেক যদি বলা যেতে পারে, সেটা কি রয়েছে? এটা হচ্ছে চোলামো। ঠিক আছে। আচ্ছা, এইখানে জাস্ট এর সাথেই আমি একটা পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি। যেমন তোমাদের ইতিহাসে একটা পয়েন্ট যোগ করলাম, যদি বলা হয় যে হায়েস্ট লেক, তাহলে সেটা হচ্ছে চোলামো লেক বা সোলামো লেক। সেটা কোথায় রয়েছে? সিকিম। এর সাথে একটা পয়েন্ট যোগ করে দিচ্ছি, হায়েস্ট ড্যাম। কোথায় যোগ করছি? হায়েস্ট ড্যাম। হায়েস্ট ড্যামটা কি রয়েছে? হায়েস্ট ড্যামটা হচ্ছে তেরি ড্যাম। ঠিক আছে, তেরি ড্যাম। এই তেরি ড্যামটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। কোথায় রয়েছে বাবু? উত্তরাখণ্ডে। তাহলে যদি আমাদের হায়েস্ট লেক বলা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে সিকিম। সিকিম বা চোলামো বা সোলামো লেক রয়েছে, এটা কোথায় রয়েছে? সিকিম রয়েছে। আর একটা হচ্ছে হায়েস্ট ড্যাম, সেটা কোথায় রয়েছে? তেরি ড্যাম। এই তেরি ড্যামটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। এর সাথে আর একটা কোশ্চেন আছে, এই যে সিকিম বলে যে তোমরা জায়গাটা দেখলে, বাবু এই সিকিমটা কোথায় কবে ফর্ম হয়েছিল? কবে সিকিমটা তৈরি হয়েছিল? মনে রাখবে, সিকিমটা ফর্ম হয়েছিল 1975। 1975 কি হয়েছিল? সিকিম ওয়াজ ফর্ম। সিকিমটা কিন্তু এর আগে ছিল না। 1975 সালে কি হয়েছিল? সিকিমটা তৈরি হয়েছিল। এবং সিকিমের যে রাজধানী সেটা কি রয়েছে? গ্যাংটক রয়েছে। ঠিক আছে, হয়েছে? হলো? বুঝতে পারা গেল? আচ্ছা, যদি বলা যেতে পারে যে হায়েস্ট লেক, তাহলে আমি কি বললাম? আবার বলছি, হায়েস্ট লেক। তাহলে হায়েস্ট লেকটা হচ্ছে কি? সোলামো। সোলামো।
বা চোলামো, সেটা রয়েছে সিকিমে রয়েছে। টি অ্যাকচুয়ালি টিএসও, টিএসওটা টিটা সাইলেন্ট আছে, সোলামো, ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরো একটা 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 কথা হচ্ছে কি, মানে এই ভুটানেরই একটা প্রধানমন্ত্রী, মানে ভুটানেরই একটা প্রধানমন্ত্রীর নাম ছিল, ওনার নামটা না এরকম ছিল জানো তো, এখনো মনে হয় ভুটানের প্রধানমন্ত্রী আছে, একবার চেক করে নেবে। এনার নাম হচ্ছে সেসারিং সোবাগ টোবাগে, দেখো টিটা কিন্তু সাইলেন্ট রয়েছে, সেসারিং টোবাগে, ঠিক আছে। ভুটানের পিএম, ঠিক আছে। একটা জিনিস বলতে গিয়ে একটা দেখো জিকে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। ভুটানের এখন পিএম আছে, একবার জাস্ট চেক করে নেবে এটাকে, পরবর্তীকালে এখন হয়তো মেবি চেঞ্জ হয়ে গেছে। ভুটানের আগে পিএম ছিল হয়েছে কি সেসারিং টোবাগ, মানে টিটা সাইলেন্ট রয়েছে, এনার নাম হচ্ছে সেসারিং টোবাগ, ঠিক আছে। এটাকে চেক করে নিয়ে আমাকে গ্রুপে বলবে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে কি, যে হায়েস্ট লেকটা তাহলে কি হয়ে গেল, সোলামো বা চোলামো লেক। এবারে যদি বলা যেতে পারে সেকেন্ড হায়েস্ট লেক, সেকেন্ড হায়েস্ট লেক, এই সেকেন্ড হায়েস্ট লেকটার নাম হচ্ছে গুরু ডংমার লেক। গুরু দংমার লেক, এই গুরু দংমার লেকটা কত কত রয়েছে, 17,100 ফিট রয়েছে। তাহলে প্রথম যেটা হায়েস্ট লেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে চোলামো লেক রয়েছে, আর একটা হচ্ছে যে সেকেন্ড হায়েস্ট যে লেকটা রয়েছে সেটা কি রয়েছে, গুরু ডংমার লেক, সেটা কত 17,100 ফিট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে একটা জিনিস দেখো, এরপরে হচ্ছে একটা আমি টপিক পড়াচ্ছি দেখো ভূগোলেরই, মানে এটা লেক্সের সাথে রিলেটেড, লেক্সেই চ্যাপ্টারটা আছি, তার মধ্যে একটা টপিক পড়াচ্ছি, সেটা হচ্ছে রামসর সাইট, ঠিক আছে। তো এই রামসর সাইট এটা কি ব্যাপারটা স্যার একটুখানি বলুন আমাকে, রামসর সাইটের ব্যাপারটা কি। অনেক জায়গা থেকে তো রামসর সাইট রামসর সাইট রামসর সাইট শুনেছি, কিন্তু এই রামসর সাইটের ব্যাপারটা কি, ঠিক আছে। রামসর সাইটের ব্যাপারটা কি, রামসর সাইটটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো জলাভূমি রয়েছে, বা ভারতবর্ষের মধ্যে যতগুলো জলাভূমি রয়েছে, বা ভারতবর্ষের মধ্যে যতগুলো ওয়েটল্যান্ডস রয়েছে, সেই জলাভূমিগুলোকে একত্রিত করে যে ল্যান্ডটা রয়েছে সেইটাকে বলা হয় তখন রামসর সাইট, ঠিক আছে। রামসর সাইটে এটা কি রয়েছে, ভারতবর্ষের যতগুলো জলাভূমি রয়েছে সেইগুলোকে একত্রিত করে বলা হয় রামসর সাইট। তো এই রামসর সাইটের মূল প্রধান লক্ষ্যটা কি রয়েছে, যে কনজারভেশন অফ দা ওয়াটারল্যান্ডস, ঠিক আছে হয়েছে। এটা অ্যাকচুয়ালি এই যে আমাদের এই মাথায় এলো কি করে, যে ভারতবর্ষের সমস্ত জলাভূমিগুলোকে, জলাভূমি আছে আছে, পুকুর আছে আছে, জলাশয় আছে আছে, সে সংরক্ষণ করতে যাচ্ছে আবার কি, সংরক্ষণটা কেন করার দরকারটাই বা কি আছে। আমরা এখন বলছি যে জলাভূমিটাকে সংরক্ষণ করতে, আমি যদি বলি করা দরকারই নেই, কি দরকার আছে করা। তার মানে কিছু কোনো না কোনো একটা সময় এই জিনিসটাকে নিয়ে একটা কোনো মানে কথা উঠেছিল, যার জন্যই আমরা এখন ভাবছি যে না জলাভূমিটাকে সংরক্ষণ করা যেতে পারে। এর জন্য একটা কনভেনশন বসছিল, সেই কনভেনশনটা কোথায় ছিল, না রামসার ইরান। কনভেনশন মানে কি বলতে প্রত্যেককেই বলে দিই, কনভেনশন মানে হচ্ছে সম্মেলন, কনভেনশন মানে সম্মেলন। সম্মেলনটা কবে বসেছিল, রামসার মানে কোথায় বসেছিল, রামসার ইরানে বসেছিল, ঠিক আছে। কবে বসেছিল, সেকেন্ড ফেব্রুয়ারি, 1971। আর এটা কবে থেকে কার্যকরী হলো, কার্যকরী হলো কবে, না 1975। তাহলে সম্মেলনটা কোথায় বসেছিল, 1971 সালে সেকেন্ড ফেব্রুয়ারি, কোথায় বসেছিল, রামসার ইরানে, এবং সেটা কবে থেকে কার্যকরী হলো, 1975 সালে। এবারে বলো তো, এক্ষুনি বললাম 1975 সালে কি হয়েছিল, ঠিক সিকিম ওয়াজ ফর্মড ইন 1950। আচ্ছা, আর একটা কথা বলতে পারবে, এই যে 1971 সালে যেটা বলছি, 1971 সালে কি হয়েছিল, 1971 সালে বাংলাদেশ হয়েছিল, এবং 1971 সালে আমাদের ভারতবর্ষে একটা জিনিস হয়েছিল, কি হয়েছিল বলতো,
কি হয়েছিল 1971 সালে ভারতবর্ষ একটা জিনিস হয়েছিল, কি হয়েছিল বলো? মনে রাখবে এই 1971 সালের পর থেকেই 1971 সালে যখন বাংলাদেশটা তৈরি হয়েছিল, ভারতের তৃতীয় জরুরি অবস্থা, তৃতীয় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কালকে কালকেই একটা ক্লাসে আমি একটু বলেছিলাম যে আমাদের তিনটে জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে তিনবার জরুরি অবস্থা জারি করা হয়। একবার 1962 সালে একটা জরুরি অবস্থা জারি করা হয় যখন ভারতের সঙ্গে সিনোর যুদ্ধ হয়। তারপরে 1966 সালে একটা জরুরি অবস্থা জারি করা হয় যখন ভারতের সঙ্গে পাকের যুদ্ধ হয়। আর 1971-এ একটা জরুরি অবস্থা জারি করা হয় যখন হচ্ছে বাংলাদেশের হচ্ছে লিবারেশন। ঠিক আছে, তো একটা কথা হচ্ছে 1971 সালেও কিন্তু একটা জরুরি অবস্থা জারি করা। আগে মেইন টপিকে ফিরে আসে, তাহলে এই যে রামসার সাইটটা যেটা রয়েছে, রামসারদের যে একটা সম্মেলন রয়েছে, যে আমাদের ভারতবর্ষে যতগুলো জলাভূমি রয়েছে, সেই ভারতবর্ষের যত জলাভূমি রয়েছে সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করা, সেইটা কোথায় হয়েছিল না রামসার ইরানে হয়েছিল। ঠিক আছে, এবং সেটা কবে হয়েছিল? 2 ফেব্রুয়ারি 1971 সালে, এবং এটা কবে এটাকে কার্যকরী হয়েছিল? 1975। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হচ্ছে কি যে আর একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে রামসার সাইটের সঙ্গে, সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো দিচ্ছি। ঠিক আছে, এগুলো খুব হাই লেভেলের কিন্তু জিনিসগুলো দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো জিনিসগুলোকে ভালো করে দেখো। এরপরে যেটা আমরা করাবো সেটা হচ্ছে মন্ট্রিক্স রেকর্ড। মন্ট্রিক্স রেকর্ড, মন্ট্রিক্স রেকর্ডটা কি না, মন্ট্রিক রেকর্ডসটা হচ্ছে কি যে যে কিছু কিছু জলাভূমি রয়েছে যাদের মধ্যে জলবায়ুটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কিছু কিছু জলাভূমিটা রয়েছে, কিছু কিছু মানে এটা রয়েছে মানে জলাভূমি রয়েছে যেখানে জলবায়ুটা প্রত্যেক 5 বছর 10 বছর অন্তর পরিবর্তন হয়। সেইগুলোকে একটা জায়গার মধ্যে আনা বা সেইগুলোকে একটা গ্রাফের মধ্যে আনা, সেইটাকে বলা হয় থাকে কি মন্ট্রিক্স রেকর্ড। ঠিক আছে, মন্ট্রিক্স রেকর্ড। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হচ্ছে কি আর একটুখানি পড়াবো দিয়েই এটাকে জাস্ট শেষ করব। এরকম কোনটা রয়েছে যে যেখানে রামসার সাইটের মধ্যে আছে? রামসার সাইটটা তাহলে কি বললাম বুঝতে পারা গেল তো? রামসার সাইটটা তাহলে কি বললাম না, ভারতবর্ষে যতগুলো জলাভূমি রয়েছে, ভারতবর্ষে যতগুলো জলাভূমি রয়েছে সেই জলাভূমিগুলোকে একটা জায়গার মধ্যে কনভার্ট করা, মানে সেই জলাভূমিগুলোকে রক্ষা করা সোজা করা। এই জলাভূমিগুলোকে রক্ষা করবার জন্য কি হয়েছিল না 1971 সালে একটা সম্মেলন হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? ইরানে হয়েছিল। এবং সেটা কবে থেকে কার্যকরী হয়? কার্যকরীটা হয় হচ্ছে 1975 সাল। আর একটা কি রয়েছে না, ভারতবর্ষের এই যে জলাভূমিগুলো যেটা রয়েছে যাদের মধ্যে জলবায়ু বারবার ধরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে, সেইটাকে বলা হয়ে থাকে মন্ট্রিক্স রেকর্ড। এখন এই মন্ট্রিক্স রেকর্ডের মধ্যে দুটো আমার রেকর্ড আছে। কি কি মন্ট্রিক্স রেকর্ডের মধ্যে রয়েছে? একটা হচ্ছে কি এই দুটো মন্ট্রিক্স রেকর্ড আছে, একটা হচ্ছে মনে রেখে দাও কেওলা দেও ন্যাশনাল পার্ক। অনেকবার এটা পরীক্ষা আসে, কেওলা দেও ন্যাশনাল পার্ক। কেওলা দেও ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটা রাজস্থানে আছে। ঠিক আছে, কেওলা দেও ন্যাশনাল পার্ক। কেওলা দেও ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? রাজস্থানে। আর একটা এখানে বললাম না এক্ষুনি লোকতাক লেক। লোকতাক লেক, বলো তো লোকতাক লেক সম্বন্ধে কি বললাম এক্ষুনি? বলো লোকতাক সম্বন্ধে কি বললাম? ইয়েস, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। এই দুটো কিন্তু আমাদের রামসার সাইটের মধ্যে যেমন রয়েছে, প্লাস মন্ট্রিক্স রেকর্ডের মধ্যেও রয়েছে। মন্ট্রিক্স রেকর্ডের মধ্যে কেন রয়েছে? কারণ এইগুলো জলবায়ুটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যেগুলো যেগুলো জলবায়ুটা পরিবর্তন হচ্ছে সেগুলো হচ্ছে তোমার রামসার সাইটের মধ্যে যেমন আছে, প্লাস সেগুলো কিন্তু মন্ট্রিক্স রেকর্ডের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে জাস্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের কতগুলো লেক বলে আজকের ক্লাস আমি শেষ করছি।
জম্মু অ্যান্ড কাশ্মীরটা করিয়ে দিই। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কী কী লেক আছে? প্রথম আমি তোমাদেরকে বললাম কি, উলার লেক বলেছিলাম, এক্ষুনি বললাম। 2 নম্বর কি, ডাল লেক, ঠিক আছে। 3 নম্বর কি, আনচার লেক, আনচার লেক। 4 নম্বর কি, বেরিং লেক, ঠিক আছে। তারপরে কি রয়েছে, শেষনাগ লেক, শেষনাগ লেক, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, নাগিন লেক, নাগিন লেক। তারপরে হচ্ছে কি, বিশানুর লেক, ঠিক আছে, বিশানুর লেক। আর লাস্ট হচ্ছে কি, যে মানসার লেক, লাস্ট হচ্ছে কি মানসার লেক। তার মধ্যে কোনটা রামসার সাইটের মধ্যে রয়েছে? কোনটা রামসার সাইটের মধ্যে? উলারটা। উলারটা কি রয়েছে? উলারটা একটা রামসার সাইটের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং এই উলারটা সম্বন্ধে কি বলেছিলাম বলো? উলারটা সম্বন্ধে কি বলেছিলাম? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার। তাহলে উলার লেক হয়ে গেল, উলার লেক, ডাল লেক, আনচার লেক, বেরিং লেক, শেষনাগ লেক, নাগিন লেক, বিশানু। এইগুলোকে ভালো করে কিভাবে মনে রাখা যায়? দেখো, এই যে সাপ রয়েছে নাগিন, এখানে থেকে মনে রাখা যায়। সাপের মোটামুটি কি রয়েছে, বিষ রয়েছে, তাহলে নাগিন। সেখান থেকে বিষ রয়েছে, তারপর কি বিশানুর। তারপর সাপের মধ্যেই রয়েছে দেখো শেষনাগ রয়েছে, তারপর বেরিং রয়েছে, আর একটা আছে অলঙ্কার। ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। কিরম লাগলো বলো ক্লাস? হ্যাঁ, ওটা আমার নেক্সট ক্লাসে হবে, ঠিক আছে। আজকে যেটুকু পড়ান আজকে, হ্যাঁ সুদেশ না বলো। ওলাট, কারণ রামসর সাইটের মধ্যে মানে ওটা পুরো জলাভূমির মধ্যে রয়েছে, ঠিক আছে। মানে ওটা জল পুরো জলাভূমির মধ্যে, যদি জলাভূমির ভাগটা বেশি থাকে, লেকের মধ্যে আবার ডিভিশন কিছু আছে, লেকের মধ্যে কিছুটা ল্যান্ডের পার্টটা যদি বেশি। এক সেকেন্ড, বলছি 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 মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো। বলতে দাও, মিউট করো, মিউট করো, পারায়ণচন্দ্র মিউট করো, বলতে দাও। শোনো, আমার প্রশ্নটা আগে ভালো করে শোনো। কথা হচ্ছে কি, যে এখন কিছু কিছু লেক রয়েছে যেগুলো ল্যান্ডের মধ্যেও রয়েছে, তার মধ্যে ল্যান্ডের পার্টটা বেশি থাকে। আবার কিছু কিছু লেক, কিছু কিছু লেক এরকম রয়েছে যেগুলোর মধ্যে ওয়াটারের পার্টটা বেশি থাকে। যে যদি এখানে জলের ভাগটা বেশি থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু রামসার সাইটের মধ্যে চলে আসবে। মানে ল্যান্ডের থেকে ওয়াটারের পার্টটা হয়তো তখন বেশি থাকলো, তাহলে কিন্তু সেটা রামসার সাইটের মধ্যে চলে আসবে। আর যদি সেখানে ল্যান্ডের মানে ওয়াটারের থেকে ল্যান্ডের পার্ট বেশি থাকে, তাহলে কিন্তু সেটা রামসার সাইটের মধ্যে আসার কোনো কথা না। কিন্তু উলার লেকটা সেই রকম, উলার লেকটা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে তোমার মানে ওয়াটারের মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু ওটা রামসার সাইট। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পারলে সুরেশ না? ঠিক আছে। আচ্ছা, আজকে যত অবধি হয়েছে, নেক্সট দিন থেকে হিস্ট্রির এইখান থেকে শুরু হবে, প্লাস জিওগ্রাফির যতটা রয়েছে তারপর থেকে কিন্তু আমরা ক্লাস করাবো, কারণ এটাকে পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে। হিস্ট্রি যেটুকু পাস দাস বংশ থেকে নেক্সট ক্লাসটা শুরু করব, প্লাস আমরা যে জিওগ্রাফি যেটুকু আমরা শেষ করেছি সেখান থেকে আমরা